তারা এগুলো বাস্তবায়ন করবেন। কিন্তু তাদেরকে বাস্তবায়ন করানোর জন্যে গণমাধ্যমে কর্মরত গণমাধ্যম কর্মী এবং সাংবাদিকদেরকে অবশ্যই সোচ্চার থাকতে হবে, চাপ দিতে হবে। চাপ ছাড়া কোনো কিছু হবে না। আমরা আশা করব যে আপনারা সেটা ঐক্যবদ্ধভাবে করতে পারবেন। এইখানে সাংবাদিকদের সংগঠনের কথা এসছে, যে অসংখ্য সংগঠন সাংবাদিকদের, প্রেস ক্লাবের কথা এসছে। প্রেস ক্লাব তো আমাদের এখন যা অবস্থা, সাংবাদিকদের মধ্যে আমাদের যে দলাদলির যে হাল, তাতে কোথাও একটা প্রেস ক্লাব হইলে তার পাশাপাশি আরও 3-4টা প্রেস ক্লাব দাঁড়িয়ে যায়। এমনও উপজেলা আছে যেখানে 4টা প্রেস ক্লাব। সাংবাদিকদের ইউনিয়ন, একটা ঐক্যবদ্ধ ইউনিয়নের অনুপস্থিতির কারণেই সাংবাদিকদের মধ্যে এত বিভাজন। ইউনিয়ন ঐক্যবদ্ধ না, রাজনৈতিক দলের অনুসরণ করে তা বিভাজিত হয়ে আছে। একটাই অংশ হচ্ছে সাংবাদিক দল, আর একটা হচ্ছে সাংবাদিক লীগ। ফলে দ্বন্দ্বটা থেকে যাচ্ছে এবং এই দ্বন্দ্বের প্রতিফলন প্রতিনিয়ত সবকটা সংগঠনের উপরে পড়েছে। প্রেস ক্লাবগুলো ওইভাবে বিভাজিত হয়েছে। তারপরে আবার দেখা গেছে যে যেহেতু সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে স্বার্থ রক্ষার কোনো সংগঠন নেই, তখন বিভিন্ন আঞ্চলিক সংগঠন হচ্ছে, তখন বিভিন্ন বিট ভিত্তিক সংগঠন হচ্ছে, তখন বিভিন্ন রেডিও। আপনার কাগজের সার্কুলেশন যদি 1 লক্ষ হয়, আপনি নিশ্চয়ই 3 লক্ষের জন্য আয়কর দেবেন না, 1 লক্ষের জন্যই আয়কর দেবেন। আপনার আঞ্চলিক পত্রিকায় যদি সার্কুলেশন 6000 হয়, আপনি 10,000-এর জন্য আয়কর দেবেন না, আপনি 6000-এর উপরেই আয়কর দেবেন। সুতরাং এই আয়করের সার্টিফিকেটের যে নীতিটা সরকারের নীতিমালাতেই আছে, সেটা এতদিন কার্যকর করা হয়নি। সেটা যদি কার্যকর করা হয় তাহলে একটা সমাধান মিলতে পারে। তো এরকম আমাদেরকে বিভিন্ন দিক ভেবে দেখতে হবে যে কোনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট এবং সহজ, বাস্তবায়নযোগ্য, সেরকম পদ্ধতি সুপারিশ করতে হবে। একাধিক পদ্ধতিও সুপারিশ করা যায়, সরকার কোনটা গ্রহণ করে সেটা আমাদের দেখতে হবে। আপনারা আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এখানে আমি খুবই আনন্দিত যে দেরিতে আমন্ত্রণ পেয়েও যারা গত কয়েক বছরে, গত 1.5 দশকে বিভিন্ন সময় নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, মামলার শিকার হয়েছেন, তারা বিলম্বে আমন্ত্রিত হলেও এখানে যে এসছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের দাবির সাথে আমি সম্পূর্ণ একমত যে আপনাদের ওই সময়ের যে ভোগান্তি, সেই ভোগান্তির প্রতিকার দরকার। মামলাগুলো প্রত্যাহার হওয়া দরকার। মামলাগুলো এখনও কেন থাকবে? সরকারের তরফ থেকে সর্বশেষ বলা হয়েছে, সম্ভবত গত সপ্তাহে 3-4 দিন আগে আইনমন্ত্রী বলেছেন, আইন উপদেষ্টা বলেছেন যে ডিজিটাল সিকিউরিটি আইনে যত মামলা আছে স্পিচ অফেন্সের জন্যে, অর্থাৎ মত প্রকাশের জন্যে, সেই স্পিচ অফেন্সের মামলা ফেব্রুয়ারির মধ্যে অথবা তারও আগে, কয়েক সপ্তাহের কথা, একটা নির্দিষ্ট সপ্তাহের কথা বলেছেন, আমার সপ্তাহ সংখ্যাটা ভুল হতে পারে, কিন্তু তিনি যা বলেছেন তার অর্থ হচ্ছে ফেব্রুয়ারির আগেই ওই মামলাগুলো প্রত্যাহার হয়ে যাবে। আমরা আশা করি সেটা হবে। আমাদের আহত হয়েছেন যে নারী সাংবাদিক, এখানে বলেছেন, তিনি চিকিৎসার কথা বলেছেন। অবশ্যই সাংবাদিকদের চিকিৎসা কেন হবে না? আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে। জুলাই আগস্টের আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য একটা আলাদা তহবিল আছে সরকারের। একটি ডিএপিতে সরকারি কর্মকর্তারা অসাধুতা করেন, জেলায় তারা সৎ হয়ে যাবেন? সুতরাং সেটা তো সমাধান না। আমাদেরকে বাস্তবসম্মত সমাধানের কথা ভাবতে হবে, এবং সেই বাস্তবসম্মত সমাধান কি হতে পারে আরেকটু সৃজনশীলভাবে আমরা ভাবি, চিন্তা করি। এখানে যদি ক্ষমতাটা শুধুমাত্র সরকারের হাতে না দিয়ে, সরকারি কর্মকর্তাদের হাতে না দিয়ে, নাগরিক সমাজকে এটাতে ইনভলভ করা যায়, যুক্ত করা যায়, তাহলে হয়তো একটা পরিবর্তন আসতে পারে। আবার অন্য আরেকটি আইনও আছে, বিধি আছে, যেটা সরকার ইচ্ছা করলেই প্রয়োগ করতে পারে, সরকারের নীতিমালার মধ্যেই আছে, যে সংবাদপত্রের বা গণমাধ্যম প্রতিষ্ঠানের যে টার্নওভারের উপরে যে ট্যাক্সটা দেওয়া হয়, আয়কর, সেই আয়করের নথির উপরে ভিত্তি করে প্রচার সংখ্যা নির্ধারণ করা যে সহজ। তো সেটা নিয়ে প্রচণ্ড সমালোচনা হচ্ছে যে আমরা তাহলে কি ফ্যাসিস্টদের সাথে বসে সংস্কার করব? এখন সমস্যা হচ্ছে যে গত 6 মাসে এই চ্যানেলগুলোর একটি চ্যানেলেরও লাইসেন্স বাতিল করা হয়নি। এই চ্যানেলগুলোর মালিকানায় পরিবর্তন আসেনি। তো যে চ্যানেলগুলো কাজ করছে,
সংবাদ মাধ্যম হিসাবে কাজ করছে, তৎপর আছে, এবং সেখানে কোনো সরকারের নিষেধাজ্ঞা নাই, কোনো ধরনের নিয়ন্ত্রণ নাই, সেখানে কোনো ধরনের হস্তক্ষেপ ঘটেনি। তো তাদেরকে তো সংস্কারের বাইরে রাখতে পারবেন না আপনি। সংস্কারের বাইরে রাখলে তো তারা যা খুশি করছে সেটাই করতে থাকবে। আমরা কি সেটা চাই? নিশ্চয়ই সেখানে সংস্কার দরকার। তো তাহলে সংস্কার দরকার হলে তাদের সাথে আমাদের আলোচনায় বসতে হবে, তাদের কাছে শুনতে হবে যে তারা কেন এতদিন এই সমস্ত ভুল, অন্যায় এগুলো করে এসেছে, এবং তারা কিভাবে এখান থেকে বেরোতে চায়, কিভাবে তারা অনুতপ্ত কিনা, এবং সেই অনুতাপের প্রতিফলন আমরা কিভাবে দেখতে পাবো, সে কথাগুলো তাদের কাছ থেকে শুনতে হবে। তো সেই কারণেই আমরা তাদেরকে ডেকেছিলাম। এখন আপনাদের দাবি যেরকম, এই দাবি যদি জোরালো হয় যে না, আমরা গণমাধ্যমে ফ্যাসিস্টদের চাই না, তাদের যে সমস্ত অনুমতি দেওয়া হয়েছিল সমস্ত অনুমতি প্রত্যাহার করা হোক, সেরকম দাবি কিন্তু ওঠেনি। সেরকম দাবি উঠলে সেটাও বিবেচনা করতে হবে, সরকারকেই বিবেচনা করতে হবে। তো এই বাস্তবতার মধ্যেই আমাদেরকে একটা কঠিন দায়িত্ব নিয়ে এগুতে হচ্ছে। গণমাধ্যমের বিস্তৃতি অনেক ব্যাপক, টেলিভিশন চ্যানেল, রেডিও, খবরের কাগজ, অনলাইন, আবার টেলিভিশন চ্যানেলের মধ্যে আপনার সরকারি এবং বেসরকারি দুটোই আছে। আমাদের এখানে বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক আছেন, তিনি কথা বলতে চেয়েছিলেন, আমি বলেছি পরে কথা বলবো তার সাথে, যেহেতু এখানে আপনাদের সাংবাদিকদের অন্যদেরকে আমন্ত্রণ ডেকে নিয়ে আসছি, সেই কারণে তার কথা এখন শুনি নাই, তার কথা আলাদা করে শুনবো। কিন্তু সরকারি এবং বেসরকারি মাধ্যমগুলোর মধ্যে পার্থক্য তো রয়েছে। সরকারি এই টেলিভিশন এবং রেডিওতে সংবাদদাতা নিয়োগ হয়, এমপি সাহেবরা ডিও লেটার দেন, তার ভিত্তিতে সংবাদদাতা নিয়োগ হয়। এটা তো হতে পারে না। সরকারের থেকে একেবারেই পুরোপুরি দূরে থাকতে হবে, তা নাহলে ওই সংবাদ মাধ্যম মানুষের কথা বলবে না, শুধু সরকারের কথাই বলবে, অথবা রাজনৈতিক কথাই বলবে, রাজনৈতিক দলের যারা ক্ষমতায় থাকবে তাদের কথা বলবে। সরকারি যে রাষ্ট্রায়ত্ত যে বা রাষ্ট্রীয় মালিকানাধীন যে টেলিভিশন এবং রেডিও, বিটিভি এবং বাংলাদেশ বেতার, সেটার স্বায়ত্ত শাসনের জন্য এর আগেও একবার কমিশন হয়েছিল। 1997 সালে তারা একটি প্রতিবেদনও দিয়েছিল, কিন্তু সেই প্রতিবেদনে তেমন একটা কোনো অগ্রগতি হয়নি, সরকার বাস্তবায়ন করেনি, বিশেষ করে স্বায়ত্তশাসনের অংশটা বাস্তবায়ন করেনি। আমরা আশা করি যে এবারে আমরা নতুনভাবে হয়তো বলতে পারবো এবং স্বায়ত্তশাসনের বাস্তবসম্মত উপায়ও সুপারিশ করতে পারবো, যাতে সেটা সহজ হয়। সব কিছুর পরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই পরিবর্তনগুলো করতে হলে আমাদের নিজেদের মধ্যে থেকে সোচ্চার থাকতে হবে, আমাদের চাপটা বজায় রাখতে হবে। আমরা সাংবাদিকরা যদি চাপটা বজায় না রাখি যে পরিবর্তন আনতে হবে, সংস্কারগুলো করতে হবে, তাহলে সংস্কার বাস্তবায়ন হবে না। সংস্কারের সুপারিশগুলো আমরা দেব। আমরা আশা করব যে এই অন্তর্বর্তী সরকার এবং তারপরে যে নির্বাচিত সরকার আসবে, রাজনৈতিক সরকার, একটা আলাদা উদ্যোগ আছে, তাহলে সাংবাদিকরা কেন বাদ যাবে। আমরা আশা করব এবং আমরা বলবো যে সরকার যেন সেদিকে নজর দেয়। ফ্যাসিস্টদের সহযোগীদের এই গণমাধ্যম থেকে নিষিদ্ধ করার একটা কথা আপনারা এখানে তুলেছেন, এ কথাটা খুবই প্রাসঙ্গিক, কিন্তু দুঃখজনক হচ্ছে যে গত 6 মাসে এই দাবি কেউ তোলেনি। আমরা কমিশনের পক্ষ থেকে টেলিভিশন চ্যানেলের মালিকদের যে সংগঠন, অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স, অ্যাডকোর সাথে মতামত বিনিময় করতে চেয়েছিলাম। তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আগামীকালের জন্য। আগামীকালে অ্যাডকোর সদস্য যারা, অ্যাডকোর পরামর্শেই, অ্যাডকোর বর্তমান যারা আছেন কমিটিতে, তারাই বলেছেন যে সব সদস্যদেরকে আপনারা আমন্ত্রণ জানান। আমরা আমন্ত্রণ জানিয়েছি। এখন লাইসেন্সধারী যাদের নামে টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেওয়া হয়েছে, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু দেখা গেল যে এই লাইসেন্সধারীদের আমন্ত্রণ জানানোর ফলে এমন কিছু ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হয়েছে আমন্ত্রণে যারা অত্যন্ত বিতর্কিত, পরিচিত এবং ফ্যাসিস্টদের মুখপত্র ছিলেন।